কেন সরিয়ে ফেলা হয়েছে সিসিটিভি ফুটেজ? কেন সরিয়ে ফেলা হয়েছে বিমানের ব্ল্যাক বক্স? যেখানে বাচ্চা পড়ছে আগুনে সেখানে সেনাবাহিনী ব্যস্ত ছিল প্রমাণ সরিয়ে ফেলার কাজে, এমনটাই বলছেন মাইলস্টোন স্কুলের শিক্ষক। তবে কি পাইলটের দোষ ধামাচাপা দিতে নাকি নিজেদের ব্যর্থতা ঢাকতে এসব করছে সেনাবাহিনী? একজন মারা গেল, সেটাও তো জীবন। এখানে নিহত যারা যেসব পরিবারগুলো আছেন তাদের পিতামাতার কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান আসামি করে মামলা করবেন। এই রাষ্ট্রের কাছে আপনি আপনার ক্ষতিপূরণ চাবেন, এটার কারণ জানতে চাবেন কিভাবে এই ঘটনা ঘটেছে। সো তাকে জবাব দিতে হবে যে এটা কিভাবে হয়েছে, কেন হয়েছে। এটার পরবর্তীতে আর যে এই ধরনের ঘটনা ঘটবে না। উনি খুব স্পষ্টভাবে বলেছেন যে 7 জন বা 8 জন এটার প্রিপারেশনের জন্য 3 ঘন্টা আগে থেকে এই বিমান যারা রেডি করেছে সেখানে কারা কারা ছিল, তাদের সাথে সন্দেহভাজন কারো ফোনে আলাপ হয়েছে কিনা, ফোন নাম্বার গুলো কোনটা কোনটা ছিল, তাদের অ্যাকাউন্টে গেল কয়েকদিন ধরে কোনো টাকা পয়সা জমা হয়েছে কিনা। ঘটনার তদন্ত কমিটি গঠন হওয়ার আগে তারা তদন্ত প্রতিবেদন দিয়ে দিলেন যে এটা যান্ত্রিক ত্রুটি। তার মানে এখানে বিশেষ কিছু ছিল। মাইলস্টোন যে কলেজ, স্কুল এন্ড কলেজে যে বিমান দুর্ঘটনা হয়েছে, কিন্তু এটা নিয়ে যদি কেউ রাজনীতি করে কাউকে কিন্তু ছাড় দেওয়া হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা ভিডিও দেখছেন এই মুহূর্তে তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঘটনায় সারা দেশের মানুষ শোকে শোকাহত, মর্মাহত। কেন ঘটলো এরকম দুর্বিষহ ঘটনা, মর্মান্তিক ঘটনা? কেনই বা এতগুলো নিষ্পাপ প্রাণ অকালেই চলে গেল না ফেরার দেশে? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই ঘটনার জন্য কে বা কাহারা দায়ী? দুর্ঘটনা ঘটতে পারে, তবে এই দুর্ঘটনায় যেটি হয়েছে সেগুলো কেন প্রকাশ করা হচ্ছে না? কেন দুর্ঘটনা ঘটল? এর জন্য কে দায়ী? যে বিমান প্রশিক্ষণ হচ্ছিল সেই বিমানটি আসলে ফিটনেস ঠিক ছিল কি না সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। পাইলটের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। নানাবিধ প্রশ্ন উঠছে, আলোচনা সমালোচনা হচ্ছে। এর মধ্যে যেই মানুষগুলো মারা গেল, যেই নিষ্পাপ মানুষগুলো প্রাণ হারালো, যেই ছোটো ছোটো বাচ্চাগুলো জীবন দিল, তাদের নিহতের সংখ্যাও গোপন করা হচ্ছে। সব মিলে একটা রহস্যর জট তৈরি হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঘটনাকে ঘিরে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই ঘটনায় গুরুত্বপূর্ণ কিছু তথ্য প্রকাশ করেছে সাহসী সংবাদকর্মী, যাকে বলা হয়ে থাকে সাংবাদিক ইলিয়াস। সাংবাদিক ইলিয়াস তিনি তার ফেসবুকের এক স্ট্যাটাসে বলেছেন, মাইলস্টোনের এক শিক্ষককে ফোন করেছিলাম সিসি ক্যামেরার ফুটেজ নেওয়ার জন্য। তিনি জানালেন সেনাবাহিনী স্কুলে গিয়ে প্রথমে বাচ্চাদেরকে উদ্ধার না করে মাইলস্টোনের সিসি ক্যামেরার ফুটেজ উদ্ধার করে। মাইলস্টোন কর্তৃপক্ষ কিংবা পুলিশ কাউকে আর সেই ফুটেজ দেওয়া হচ্ছে না। বিমানের ব্ল্যাক বক্স আর স্কুলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পেলেই সব প্রশ্নের উত্তর বেরিয়ে যাবে। এগুলো কেন গোপন করে রেখেছে সেনাবাহিনী? সাংবাদিক ইলিয়াসের এই প্রশ্নের পর সারা দেশ জুড়ে আরও তোলপাড়। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে আসি কয়েকটা প্রতিবেদন থেকে। কেনই বা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সিসিটিভি ফুটেজ এবং বিমানের ব্ল্যাক বক্স এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আমার যে আদেশ দিয়েছে আপনাদের সবাইকে নামায় দেয়া, আপনারা এই লাইভে আগে সিনিয়রদের আদেশ আছে এখানে ভিডিও করা যাবে না। এখন প্রশ্ন হলো, কোন ভিডিও করতে বাধা দিচ্ছেন সেনাবাহিনী? আমাদের যে সিনিয়র আদেশ দিয়েছে ওটা ফলো করতে দিবেন না। কেন সরিয়ে ফেলা হয়েছে সিসিটিভি ফুটেজ? কেন সরিয়ে ফেলা হয়েছে বিমানের ব্ল্যাক বক্স? যেখানে বাচ্চা পড়ছে আগুনে সেখানে সেনাবাহিনী ব্যস্ত ছিল প্রমাণ সরিয়ে ফেলার কাজে, এমনটাই বলছেন মাইলস্টোন স্কুলের শিক্ষক। তবে কি পাইলটের দোষ ধামাচাপা দিতে নাকি নিজেদের ব্যর্থতা ঢাকতে এসব করছে সেনাবাহিনী? কাজটা দীর্ঘায়িত হচ্ছে, ধৈর্য রাখতে হবে। হঠাৎ করে মাঝ আকাশ থেকে আছড়ে পড়ছে বিমান। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম কি করছিলেন তখন? সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে দেখা গেছে প্যারাশুট দিয়ে ইজেক্ট করে বিমান থেকে লাফিয়ে পড়ছেন তিনি। তবে কি শুধু নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করছিলেন তৌকির? এসে দেখি এখানে প্যারাশুট ঝুলে আছে, গোঙানি শব্দ শুনে এখান থেকে বের করছে। যেখানে ঝরে গেল এতগুলো তাজা প্রাণ, সেই মুহূর্তে নিজে কিভাবে প্যারাশুট খুলে বিমান থেকে বেরিয়ে গেলেন এই পাইলট? বিমান বিধ্বস্তের বিভিন্ন গবেষণায় দেখা গেছে প্রায়ই
পাইলটের অসাবধানতা এবং পারিবারিক কলহের কারণে ঘটছে অনেক বিমান দুর্ঘটনা। এমন অনেক প্রশ্ন নিয়ে এখন নেট দুনিয়ায় রাগ ক্ষোভ ঝাড়ছেন সাধারণ জনগণ। ট্রেনিং এ নতুন একটা পাইলট, সে কতটুকু দক্ষ থাকে, শিক্ষার আগে তারা একা পাঠিয়ে দিল। বিমান বিধ্বস্ত হবার কিছুক্ষণ আগেই তৌকির ইসলাম প্রাণ বাঁচাতে লাফিয়ে পড়েন। এ সময় তিনি টিনের চাল ভেঙে আছড়ে পড়ে মাইলস্টোন কলেজের শারীরিক শিক্ষা ভবনের অফিস রুমে। কিন্তু আশেপাশে কোনো মানুষ না থাকায় প্রায় 1.5 ঘন্টা যাবৎ মুমূর্ষু অবস্থায় পড়েছিলেন পাইলট তৌকির ইসলাম। অনেকে পাইলটের দোষ দিচ্ছে, আবার অনেকে পাইলটকে হিরো হিসেবে সেলিব্রেট করতেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক ঘন্টা পর একটি প্যারাশুট দেখতে পেয়ে তারা ধারণা করেন এখানে পাইলটকে পাওয়া যেতে পারে। গোঙানির শব্দ পেয়ে এগিয়ে গেলে সবাই দেখতে পায় ঘরের এক কোণে তৌকির পড়ে আছেন। এরপর উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দিনভর মাইলস্টোনের ঘটনা শুনেছেন। এটা বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেরও শিরোনাম হয়েছে গত 2 দিনে। আজকে বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটেছে। তার মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়গুলো সেটা হচ্ছে মাইলস্টোনের শিক্ষার্থীরা মূলত যে কারণে সরকারের উপর খুব চড়েছেন সেটা হলো লাশ নিয়ে যেই সংখ্যা বিভ্রান্ত তৈরি হয়েছে সেটা নিয়েই মূলত সমস্যার শুরু। এবং আমি মনে করি সেই সমস্যা শুরুটাও করেছে সেনাবাহিনী, কারণ তারা রাতের আধারে চুরি করে তারপরে শিক্ষার্থীদের লাশ কেন কলেজ থেকে স্কুল থেকে আনতে হবে সেটা আমার বোধগম্য নয়। জি স্যার, আমার মনে মূল আলোচনায় আসি। সেটা হচ্ছে যে আপনি গত 2 দিনে দেখেছেন কি ঘটছে দেশে। আপনার সাথে এই আলোচনায় যুক্ত হবার আগেও আলোচনা হচ্ছিল যে লাশের ব্যাপারে কিছু তথ্য আপনার কাছে এসেছিল। আমরা সেটা দিয়ে শুরু করি যে মাইলস্টোনে যে লাশের কথা যেটা নিয়ে বিভ্রান্ত তৈরি হয়েছে, এই বিভ্রান্তিটা আসলে আসলে ঘটনাটা কি, এর কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? আমি একটু পুরনো কথাটা বলি। এটা আসলে আমাদের পুরনো কালচার, কিন্তু ডিজিটাল যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে আগে যে আমরা লঞ্চ ডুবি দেখতাম, লঞ্চে কিন্তু 500,000 যাত্রী ঈদের সময় লঞ্চ ডুবি হতো। আমরা সরকার থেকে ঘোষণা করতো 150, 150, কোনো ক্ষেত্রে আরো কম। এইটা কালচার কিন্তু পুরানো। কিন্তু আমি মনে করি এই জিনিসটা এই মানুষ এই ডিজিটাল যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে যে এটা সম্ভব না, এটা করা উচিত না, এটা কোনো সুযোগ নাই। মানুষ সবার হাতে মোবাইল ফোন, সবার হাতে ডিজিটাল কম্পিউটার, ল্যাপটপ। এই একই সিস্টেমটা আমাদের সেনাবাহিনীর চিন্তাধারা বা সশস্ত্র বাহিনীর চিন্তাধারা বা কর্তৃপক্ষের চিন্তাধারা ওই লাইনে রয়ে গেছে যে আমরা 200 জন মারা যাবে, আমি 20টা লোক সামনে শো করবো, অফিসিয়ালি ডিক্লেয়ার করবো, বাকিদের সাথে বাড়িতে যে কন্ট্রাক্ট করে তাদেরকে টাকা পয়সা দিয়ে আসবো, তোমরা চুপ থাকো, তোমরা কেউ আওয়াজ তুলবা না। এটাই কিন্তু ছিল আগের সিস্টেম। কোন একটা আর্মির গাড়ি একটা অ্যাক্সিডেন্ট করলে সেটা সমাধান হতো কিন্তু এইভাবে। বাট আমার কথা হচ্ছে সেটা তো সম্মতির সাথে হইতে হবে। এখন এই মুহূর্তে এটা একটা কিন্তু রাষ্ট্রীয় ক্রাইসিস। এখানে কিন্তু লাস্ট ডেড বডি লুকানোর বা হাড্ডিগুটি বালতিতে করে রাত্রেবেলা ছড়িয়ে নেওয়ার, আমার কালকে রাত্রে বেশ কিছু ছবি আমার কাছে এসেছিল, একটা লিঙ্ক এসেছিল। আমি দেখার পরে লিঙ্কটা আমি সেভ করেছিলাম। সকালবেলা শুনলাম যে ওই লিঙ্কটা পুরো ফেসবুক ইয়েটাই ডিলিট করে দেওয়া হয়েছে। তার যারা মনে করছে যে এটা লিক হলে তারা বিব্রত হবে, তারা ওই রাষ্ট্রীয় সিস্টেমটাকে ইউজ করে এই লিঙ্কটাকে ডিলিট করা হয়েছে। এই সন্দেহে এটা 20, 25 বা 27 জন না, 4টা রুম। এবং যে দুর্ঘটনা নিয়ে যে ক্রাইসিসটা বা প্রশ্নটা উঠছে, প্লেনটা ওঠার 15 থেকে 18 মিনিটের মধ্যে আবার এটা ফেরত যাচ্ছিল। এটা কিন্তু যে দিক থেকে মাইলস্টোনে হিট করেছে, ইট ইজ টুয়ার্ডস দি রানওয়ে। আমাকে বুঝতে হবে একটা প্লেন উঠছে কিন্তু 15 মিনিটসে অনেক দূরে চলে যাওয়ার কথা। তার অর্ধেক সময় গেছে বা ফেরত আসছে, ঘুরে এটা টার্ন নিছে ওঠার পরপরই যান্ত্রিক ত্রুটির জন্য। এবং যেহেতু অল্টিটিউড অ্যাচিভ করতে পারে নাই, ওই জন্য সিট বেল্টও ওপেন করে নাই বা করতে পারে নাই। এখন প্রশ্ন হচ্ছে যে সিট বেল্ট খুলে নাই না পাইলট শেষ পর্যন্ত চেষ্টা করছে। এই টাইমের পরিপ্রেক্ষিতে আমার মনে হয় না যে পাইলট তার এই পরিস্থিতিতে সে প্লেনটাকে খোলা জায়গায় নেওয়ার চেষ্টা করছে বা এই সুযোগ তার ছিল না। এমনও হইতে পারে। এটা কোনো সিদ্ধান্ত দেওয়ার কোনো বিষয় না, তদন্ত করলে জানা যায়। পাইলটের লাস্ট মোমেন্টের কমিউনিকেশন রেকর্ড থাকার কথা, ব্ল্যাক বক্সে এটা থাকার কথা। এই জিনিসগুলো উদ্ধার হলে, যেরকম ইন্ডিয়ান এয়ারলাইন্স এর 2 পাইলটের কনভারসেশনে বের হয়েছে যে ফুয়েল লাইন স্টপ কেন, অল ফুয়েল লাইন স্টপ কে করলো, জুনিয়র পাইলট সিনিয়রকে জিজ্ঞেস করেছে। দিস কোয়েশ্চেন ওপেন দি অল কনফিউশন অফ ইন্ডিয়ান এয়ারলাইন্স অ্যাক্সিডেন্ট, যে ফুয়েল লাইন কেউ বন্ধ করেছে অথবা এটা কাজ করে নাই, দ্যাট ওয়াজ দি রিজন ফর অ্যাক্সিডেন্ট। এখানেও কিন্তু ওই লাস্ট মোমেন্ট কনভারসেশন উইথ দি পাইলট এন্ড কন্ট্রোল থাকার কথা। আমরা গেস না করে প্লেনটা হচ্ছে 2020 সালে ম্যানুফ্যাকচারিং কান্ট্রি এটা অফ করে দিয়েছে, অবসোলিট ঘোষণা করছে, তারা আর উড়ায় না। বাট আমরা 13 সালে এটা সম্ভবত কিনেছি নতুন হিসেবে, এবং কিনে আমরা 12 বছর সময় হয়েছে। সেই হিসেবে এটা একটা পুরানো মডেল এবং অনেকদিন চলেছে। আমার ধারণা, আমরা যে গুজবটা শুনি যে বিমান বাহিনী প্রধান 3000 কোটি টাকা নিয়ে গেছে, এই নতুন বিমান যেহেতু কেনা হয়নি, ম্যাক্সিমাম বিমান বাহিনীর বরাদ্দটাই মেইনটেনেন্স পারপাসে ইউজ হতো, এবং সেইটা প্রপার হয়েছে কিনা সেটা তদন্তের বিষয়।
এবং এই ধরনের অ্যাক্সিডেন্ট কেন হয়, অতীতেও অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের দেশে মানে যে সংস্থায় অ্যাক্সিডেন্ট হয় সেই সংস্থায় তদন্ত করে। এই জিনিসটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বিমান বাহিনীতে অ্যাক্সিডেন্ট হচ্ছে, বিমান বাহিনী তদন্ত করছে, তাহলে কি তারা নিজেদের ফল্ট বলবে যে আমরা মেনটেনেন্স করি নাই, বা আমরা পায়ে তেল ভরি নাই, বা ফুয়েল লাইন চেক করি নাই, এই ফল্ট ছিল ওই ফল্ট ছিল? তারা নিজেরা এটা একটা কাকতালীয় একটা কোনো একটা বিষয়কে দায়ী করে জিনিসটাকে প্যাচ আপ করা। এটা সব নিজস্ব ডিপার্টমেন্টের ইনকোয়ারি, সরকারি বাহিনীতেও তাই হয়, সরকারি অফিসেও তাই হচ্ছে। জেলাতে কোনো প্রবলেম হলে এডিসি রেভিনিউ বা এডিসি জেনারেল ইনকোয়ারি করতেছে, তো ওনারা তো ওনার জেলার তথ্য বাইরে কাউকে জানতে দিবে না, তারা এটা গোপন করেই চলে। এই কালচারটা এখানে হয়েছে। বাট এখানে যেহেতু অনেক ডেড বডি ইনভলভ, অনেক ছাত্র ইনভলভ, অনেক লোকের নজর, ওটা একটা মানে উত্তরার দিয়াবাড়ি তো এই মেট্রো রেলের কারণে ওটা একটা এখন জনবসতিপূর্ণ এলাকা, ওখানে সবাই দেখতেছে কি হয়েছে। এবং আমি যেটা শুনলাম, প্লেনটা হিট করেছে 4টা ক্লাসরুম এফেক্টেড। তো সুতরাং 4টা ক্লাসরুমের ভিতরে যারা ওই মুহূর্তে ছিল তারা সবাই তো মানে আর বেঁচে থাকার কথা না। আশেপাশের যারা ইনজোর্ড বার্ন তাদেরকে উদ্ধার করা হয়েছে। ক্লাসরুমের ভিতরে যখন প্লেনটা যে আটকাইছে, ওর মধ্যে কিন্তু যারা ছিল অ্যাজ ইট ইজ দেওয়ার বার্ন অ্যান্ড মানে তাদের হাড্ডিগুটিও আছে কিনা সন্দেহ। এই জিনিসগুলো স্কুল অথরিটি কিন্তু পারবে আমার মনে হয় বের করতে, যদি তাদের যে অফিসে রেকর্ড মেনটেন করা হয় ওটা যদি হারিয়ে না থাকে। স্যার আপনারা তো স্যার মাস্তান, মানে আপনাদের মাস্তানির কাছে তো মানে ম্যাজিস্ট্রেটরাও বিচার ঠিক মতো করতে পারে না, তো আপনাদের মতো এরকম মাস্তান সেনাবাহিনীর মানে কাছে কি একজন স্কুলের শিক্ষক বলেন আর ম্যানেজিং কমিটির প্রধান বলেন, তিনার পক্ষে কি সম্ভব সত্যি আসলে সেখানে কি হয়েছে সেটা নিয়ে তদন্ত করা? কিংবা স্কুল তার রেজিস্টার্ড ক্লাসের স্টুডেন্টরা যারা হাজির হয়েছে ওই দিন সকালে যারা ক্লাসে জয়েন করছে সেই সংখ্যা কি করে লুকাবে? তাদেরকে যদি খোঁজা হয়, মা বাবারা কি বলতে পারবে তার মা বাবা মেয়ে বাচ্চাকে আরেক জায়গায় পাঠায় বলবে আমার বাচ্চা মারা গেছে? এটা কি সম্ভব? এটা তো সম্ভব তো স্যার। হাসিনুর স্যারের গুমের যে ঘটনা, অফিস করছেন, অফিস থেকে উঠিয়ে নিয়ে গিয়েছেন, কেউ কি বলতে পেরেছে তার ফ্যামিলি? ওই অ্যাটিটিউডটা এখনো রয়ে গেছে। আমার যেটা কষ্ট ইলিয়াস ভাই, এই অ্যাটিটিউডটা এখনো চেঞ্জ হচ্ছে না। আমরা এই নোশনটা ব্রেক করতে পারছি না। আমরা কিন্তু 5 আগস্ট থেকে এই নোশনটাই ব্রেক করতে চাচ্ছি। আমরা এই সংস্কারের জন্য জোর দিচ্ছি যে সংস্কার প্রয়োজন, আমাদের ভিতরে ঢুকতে হবে, দেখতে হবে এখানে কোনো অন্যায় অপরাধ। আমি বলতেছি না যে বিরাট কিছু হয়েছে, কিছু একটা হয়েছে যেটা সঠিক না, নাহলে হাসিন কেনই হবে? 5টা অফিসার দীর্ঘদিন আটক থাকার পরে ওই তাপস হত্যা মামলায় জেল হবে, জুলুম হবে, এখন কোনো মামলাই নাই, মামলা বাতিল। এই আরেকটা মেজর জাকির আছে, দীর্ঘ সময় তাকে ফোর্স রিটায়ারমেন্টে 2 বছর পরে তাকে ধরে নিয়ে এসে গুম করে রাখা হয়েছে 185 দিন, তারপরে তাকে কোর্ট মার্শাল করা হয়েছে। কোন আইনে একটা রিটায়ারমেন্টের 2 বছর পরে? আমি জানি যে আমার এলপিআর শেষ হলে কিন্তু আমি আর কোর্ট মার্শালের আওতায় যাবো না। আমি কোনো অপরাধ করলে আমাকে সিভিল কোর্টে দিতে হবে, সাধারণ আইনে যাবে। জি, সাধারণ আইনে আমাকে বিচার হবে। আমি যদি কোনো মানে মিউটিনি সর্ট অফ থিং এ যদি ইনভলভ থাকি, সেখানে আমার কোর্ট মার্শালের সাথে ইনভলভ করার সুযোগ আছে, কিন্তু সেখানে সামরিক বাহিনীর চাকুরিরত কাউকে ইনভলভ থাকতে হবে। যে একটা চাকুরিরত অফিসারকে কোর্ট মার্শাল হচ্ছে, তার সাথে কে কে সহযোগী ছিল তাদের বিচার হলো। আমরা একই জিনিসটা কিন্তু বিডিআর হত্যার ক্ষেত্রে দাবি করছিলাম, যে এখানে 44 রাইফেল ব্যাটালিয়ন প্লাস কিছু অফিসার বিডিআর এর ভিতরে রীতিমতন যোগাযোগ করছে, থাকছে, খাইছে, নর্মালি তারা হাসি খুশি বেরিয়ে চলে আসছে। যে ব্যাটালিয়ন বিদ্রোহ করছে তাদের অফিসারদেরকে কোর্ট মার্শাল করতে হবে, অপরাধী হিসাবে না, অভিযুক্ত হিসেবে তাদেরকে বিচার করা হবে। তারা প্রমাণ করবে যে তারা নির্দোষ। কিন্তু এই কার্যক্রমটা হলে কিন্তু বাকি সমস্ত বিডিআর সদস্য, রাজনীতিবিদ, সিভিলিয়ান সবাইকে বিচার করা যেত। তো এটা জিনিসটা নিয়ে যাওয়া হলো সিভিল কোর্টে, এবং সেটা নিয়ে যত নতুন নতুন স্টেটমেন্ট এক একজন বের করতেছে। টাকা পয়সার হিউজ লেনদেন হয়, তারপরে কোর্টে যে স্টেটমেন্ট পাল্টে দেয়, 164 দেয়, আবার টাকা পয়সার লেনদেন হয়, আবার কোর্টে যায় নতুন করে 164 হয়। এই খেলা চলতেছে গত 16 বছর। এই যে দুর্ঘটনাগুলো এবার হলো এটাই না, গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবেই এই দুর্ঘটনা হচ্ছে। এটার জন্য কি আপনার মনে হয় যে বিমান বাহিনী প্রধান, তাদের যে দুর্নীতি লুটপাট, শেখ হাসিনার যে দুর্নীতি লুটপাট ছিল, সেনাবাহিনীর যে লুটপাট, এগুলো কোনোভাবে আপনি দায়ী করেন কিনা? অ্যাকচুয়ালি দুর্ঘটনার জন্য প্রধান যে কতগুলি কারণ হতে পারে, তার একটা হতে পারে যে এয়ারক্রাফটের ফ্লাইং ভর্তি কিনা সেটা। এবং আজকে বিমান বাহিনী প্রধান খুব স্পষ্ট করে বলেছেন যে তারা এই বিমান এর বয়স সাধারণত লাইফ সাইকেল ইজ অ্যাবাউট 30 ইয়ার্স, যার মধ্যে এই বিমানটার এজ হলো 12 বছর বা 13 বছর। 13 বছর ইজ কনসিডার্ড টু বি অ্যান ভেরি মাচ অপারেশনাল এয়ারক্রাফট। এখন এয়ারক্রাফট মেনটেন্যান্সের ব্যাপারে আমার জ্ঞান অনুযায়ী আমি যা দেখেছি এয়ারফোর্সকে যেভাবে ফাংশন করতে,
তারা কিন্তু কোনো এয়ারক্রাফটকে যদি তারা মেনটেন্যান্সে কোনো ত্রুটি পায় তাহলে কিন্তু এই এয়ারক্রাফট কিন্তু ফ্লাই করার কথা না। এখানে একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যেমন এই ফ্লাইং অফিসার কিন্তু এই ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির কিন্তু এই সোলো ফ্লাইটের আগেই সে কিন্তু তার ইনস্ট্রাক্টরকে নিয়ে একটা এই এয়ারক্রাফট নিয়ে কিন্তু একটা ফ্লাইট নিয়েছে এবং লাস্ট মিনিট চেক দিয়েছে যে সে কি ফাইনালি ইফ হি ইজ রেডি ফর সোলো ফ্লাইং অর নট। কারণ ওর স্লো ফ্লাই করার কথা ছিল আরো 3 দিন আগে, কিন্তু ওয়েদারের কারণে এই ফ্লাইটটাকে 3 দিন পরে আনা হয়েছে। আসলে সমস্যা কিন্তু দুর্নীতি তো আছে, সেটা তো অন্য ব্যাপার। আমি মনে করি যে দুর্ঘটনার জন্য দায়ী করা সম্ভবত ঠিক হবে না। প্রিয় দর্শক, আমরা দুইটা বিষয় নিয়ে আজকে আলোচনা করেছি যে একটা বিষয় হচ্ছে এইটার সাথে কোনো স্যাবোটাইজের কোনো ঘটনা ছিল কিনা একটা বিষয়, আরেকটা বিষয় যদি দুর্ঘটনাও এটা হয়ে থাকে আমি মনে করি যে একজন মারা গেল সেটাও তো জীবন। এখানে নিহত যারা যেসব পরিবারগুলো আছেন তাদের পিতামাতার কাছে আমার অনুরোধ থাকবে আপনারা সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান আসামি করে মামলা করবেন। এই রাষ্ট্রের কাছে আপনি আপনার ক্ষতিপূরণ চাবেন, এটার কারণ জানতে চাবেন কিভাবে এই ঘটনা ঘটেছে। কারণ ডক্টর ইউনূস তিনি তিনার মতো দেশ চালাচ্ছেন, আমি বলছি না যে তার জায়গায় তিনি ব্যর্থ, কিন্তু তিনি দেশ চালালে পুরো দেশের খবর তাকে রাখতে হবে। তিনি একদিকে অর্থনীতি ঠিক করবেন, একদিক ঠিক রাখবেন, আরেকদিক দেশের পুরো গোয়েন্দা সংস্থার উপরে তার কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এইভাবে একটা দেশ চলতে পারে না। সো তাকে জবাব দিতে হবে যে এটা কিভাবে হয়েছে, কেন হয়েছে, এটার পরবর্তীতে আর যে এই ধরনের ঘটনা ঘটবে না। উনি খুব স্পষ্টভাবে বলেছেন যে 7 জন বা 8 জন এটার প্রিপারেশনের জন্য 3 ঘন্টা আগে থেকে এই বিমান যারা রেডি করেছে সেখানে কারা কারা ছিল, তাদের সাথে সন্দেহভাজন কারো ফোনে আলাপ হয়েছে কিনা, ফোন নাম্বারগুলো কোনটা ছিল, তাদের অ্যাকাউন্টে গেল কয়েকদিন ধরে কোনো টাকা পয়সা জমা হয়েছে কিনা। ঘটনার তদন্ত কমিটি গঠন হওয়ার আগে তারা তদন্ত প্রতিবেদন দিয়ে দিলেন যে এটা যান্ত্রিক ত্রুটি। তার মানে এখানে বিশেষ কিছু ছিল যেটা সরকারের খুঁজে বের করা উচিত। এখন সরকার মানে যদি বিমান বাহিনীর উপরে চাপিয়ে দেওয়া হয়, এখনো ক্যান্টনমেন্টে সেই দোসররা আছেন, অতএব তাদের হাতে না। এটা প্রয়োজনে যেহেতু সিভিলিয়ান কিল হয়েছে এখানে, তাদের বিচার বিভাগীয় একটা তদন্ত কমিটি হওয়া প্রয়োজন এবং সেটা যদি আমাদের সামনে প্রকাশ পায় আমার মনে হয় এখানে ভেতরে কিছু ছিল কি ছিল না সেটা আমরা জানতে পারবো। সারা দেশেই অ্যাকচুয়ালি সবাই দুঃখ ভারাক্রান্ত। আমরা কেউই নিতে পারতেছি না যে ছোট ছোট বাচ্চাগুলো মারা গেছে। আমরা ইচ্ছা করলে পাইলটকে দোষ দিতেও পারি, নাও দিতে পারি, যেহেতু না দেওয়াই বেটার। কারণ আমরা জানি না, এক পার্টি বিশ্বাস করে যে সে হয়তো চেষ্টা করেছিল মানে লোকালয় থেকে দূরে নেওয়ার জন্য, বাট শেষ পর্যন্ত পেরে ওঠেনি। আল্লাহ সবাইকে বেহেশত নসিব করুক। যারা ছোট বাচ্চাগুলোর ইয়েটা দেখে অ্যাকচুয়ালি কি বলবো সেটা বুঝতেছেন। একটা বাচ্চার ভিডিও খুব ভাইরাল হয়েছিল, সারা শরীর পোড়া, তারপরে হেঁটে বেড়াচ্ছে, বাচ্চাটা গিয়ে মারা গেছে। আল্লাহ তাদেরকে ক্ষমা করুক। তারা এমনিই তো নিষ্পাপ, ইনশাল্লাহ বিনা হিসাবেই তারা ইয়াতে চলে যাবেন, ভেস্তে যাবেন। এখানের আমি একটা যারা মুসা আলাহিসাল্লাম আর খিজির আলাহিসাল্লামের গল্পটা জানেন, যে একবার মুসা আলাহিসাল্লামের সাথে খিজির আলাহিসাল্লাম যাচ্ছিলেন। সো তখন যাওয়ার পথে হঠাৎ করে একটা ছোট বাচ্চা আসে, বাচ্চাটাকে সাথে সাথে উনি তরোয়াল বের করে কেটে দিলেন। মুসা আলাহিসাল্লাম বললেন যে আপনি তো একটা খুব অন্যায় করলেন। এটা আগে শর্ত ছিল যে খিজির হায়াতের সাথে খিজির আলাহিসাল্লামের সাথে যখন যাবে কোনো কোশ্চেন করতে হবে না। বলছে তোমাকে আমি বলছি কোশ্চেন করবে না, তারপরে তুমি কেন কোশ্চেন করলাম? তো শেষে উনি 3টা ইনসিডেন্টের পরে উনি বলেন যে এই বাচ্চাটা নিষ্পাপ এবং বড় হয়ে আল্লাহর মাধ্যমে আমি জানি যে বড় হয়ে ছেলেটা জালিম হবে। সো আল্লাহ ডিসিশন নিয়েছেন যে তাকে হত্যা করা হবে এবং পরবর্তীতে আল্লাহ তাদেরকে আরো নেককার বা ইয়া দিবেন। এখানে আমরা অনেকে মনে করতে ছেলেটার উপর অন্যায় হয়েছে, কিন্তু আল্লাহর ডিসিশনে হয়েছে কি তাকে হত্যা করা হয়েছে নিষ্পাপ অবস্থায় এবং সে বেঁচতে যাবে। সো আমরা এই শিক্ষা থেকে এটাই নিব যে বাচ্চাগুলো তো কোনো অন্যায় করেনি, নিষ্পাপ ছিল এবং আল্লাহ তাদেরকে নিয়ে গেছেন এবং তারা সবাই ভেস্টবাসী হবে। আমরা সবাই তাদের জন্য দোয়া করি। গল্পটা এখানে মানে ফিক্স হলো কিনা আমি জানি না, বাট আমার কাছে মনে হলো এই সিচুয়েশনটা মনে হলো, এই জন্য আমি জিনিসটা বললাম। যাই হোক, আমি এর আগে আমি যে লাইভটা করেছিলাম এটা লেফটেন্যান্ট ইফতেখার নিয়ে করেছিলাম। এটা নিয়ে আমি জাস্ট নতুন কিছু তথ্য পেয়েছি এবং তথ্যগুলো ভেরিফাই করে আমার কাছে যেটা শক লেগেছে সেটা হচ্ছে আমি আগে যে জিনিসটা বলেছি সবকিছুই ঠিক আছে, যে এটা অ্যাকচুয়ালি ইফতেখারের জন্য করা হয় নাই। কিন্তু মেইন স্টোরি হচ্ছে যে 20 তারিখে যে একজন ইনফর্মার হারুন যে বলেছিল যে মিরপুরে একটা চায়ের দোকানে তাদের কাছে কথা হয়েছে, তারপরে বলা হয়েছে যে ওই বাসায় অস্ত্র আছে। সো এটা তো সিম্পল। আমার কাছে লাগছে যে
ইফতেখার এবং কয়েকজন সৈনিক মিলে অস্ত্র উদ্ধার করতে যাওয়ার তো কথা না, মাস্ট বি সামথিং, মানে একটা খাপলা আছে। তারপরে ওই তথ্যদের যে বাসা নাম্বারটা দিয়েছিল, এটা অ্যাকচুয়ালি 6 নম্বর রোডের, মিরপুরের 6 নম্বর রোডের বাসা, 5th ফ্লোর, মানে 6 তলা, 5th ফ্লোরে বাসাটাতে। ওটা মেজর সাবের স্যারের বাসা, এবং ওখানে ভাড়া থাকেন হচ্ছে একজন মধ্যবয়স্ক মহিলা এবং তার ছেলেটার বোধহয় একটু ডিসিপ্লিন সমস্যা আছে। এই মহিলা এবং ছেলে কেউই কিন্তু নাই। এই যে তার বাসায় চুরি হয়েছে বলে যে একজন হিজাব পরা মহিলা যে দিচ্ছে, এই মহিলা কিন্তু উনার বাসায় কিন্তু কিছু হয় নাই, এটা কিন্তু সেট আপ। তো সাংবাদিক যারা বলবো তারা একটু গিয়ে খোঁজ নেন। ফার্স্ট হচ্ছে ওই বাড়িতে, যে বাড়িতে বলতে যাচ্ছে যে ওখানে চুরি হয়েছে, ওই বাড়িতে যে ছেলেটা আছে, ওই ছেলেটাই অ্যাকচুয়ালি এই ইফতেখার এবং যারা আছে তাদের একটা পুরনো কম্পিউটার বিক্রি করবে বলে নিয়ে গেছে। আমি এখন তো যে তথ্য পেয়েছি, পুরনো একটা কম্পিউটার বিক্রি করবে, ওখানে গিয়ে ওই পুরনো কম্পিউটারটা নিয়ে তারা চলে আসছে। এই তথ্য যখন একদম স্পেসিফিক্যালি বলি, ব্রিগেডিয়ার সেলিম আজাদ ডিএমআই এর আগে অনেকবার বলেছি, এবং এর থেকে জেনেছে হচ্ছে ব্রিগেডিয়ার সাজ্জাদ ডিজিএফআই, তারা অনেকদিন ধরে একে ট্র্যাক করতেছে, এবং যখন দেখতেছে তারা একটা বাসা থেকে জিনিসটা, এখন দেখেন টাইমিংটা দেখেন, ওই যে সোর্সটা হচ্ছে সেলিমের সোর্স, যখন শুনছে যে ওই বাড়ি থেকে কিছু জিনিসপত্র নিয়ে বের হচ্ছে, তখন মনে হলো যে ইট ইজ এ বেস্ট স্টোরি ফর ডাকাতির কেস দেওয়া, যে একটা ডাকাতি সিচুয়েশন। দেখেন সে সিভিল এলাকা থেকে বের হয়ে আসছে, আমি এরপরে একটা পুলিশের পুলিশ বলছে আর্মি তাদেরকে হ্যান্ড ওভার করছে, আমি এটা নিয়ে একটা কোশ্চেন রেজ করছিলাম, বাট কোশ্চেন রেজ করার কিছু নাই, দ্যাটস ওকে। কেন এরা এখানে আসার পরে যখন মিলিটারি চেকপোস্টের সামনে আসছে, সম্ভবত এনডিসির মিলিটারি চেকপোস্টে যখন আসছে, তখন সেলিমের লোকজন এবং ডিজিএফআই লোকজন রেডি ছিল তাকে ধরার জন্য, যে এরা ডাকাতি করে চলে আসছে। ওইখানে যে ডাকাত সিভিলে করছে তা কোনো কিছুই না, ওরা জাস্ট যখন আসছে এমপি চেকপোস্টে ওই গোয়েন্দা সংস্থার সোর্স মোটরসাইকেলদের সাথে আসছে, আসার পরে এখন তারপরে তো বাকি স্টোরিটা তো আমি বললাম, সেম জিনিস সব জায়গায় দিছে। এটা যদি একটা সিম্পল ডাকাতির কেস বা কোনো কিছু, ওকে ইফতেখার করছে, এখানে ব্রিগেডিয়ার হাসান নাসির স্যার এনডিজি এর সাথে, নেক্সাস ডিফেন্স স্টাডির সাথে তার খুব ভালো খাতে আছে, একে ধরলে অনেক তথ্য বেরিয়ে আসবে। এই জিনিসটাই হচ্ছে গোয়েন্দা সংস্থা। আমি সাংবাদিকদেরকে অনুরোধ করব এবং রিটায়ার্ড অফিসারদেরকে অনুরোধ করবো, আপনারা গিয়ে ওই সাবের স্যারের বাসায় ওই যে মহিলা আছে, ওই মহিলা হিজাব পরে না, তাহলে হিজাব পরে কে ইন্টারভিউটা দিল, এবং ওই বাসার যে ছেলেটা, ওই ছেলেটার নাম কি, ছেলেটাকে ধরেন। এবং কেউ যদি ওখানে থাকেন ওই মিরপুর ডিওএইচএস এলাকায়, তাহলে ওই বাসায় যে 5 তলায় যে ভাড়া থাকে যে মহিলা, তার ছেলেকে নিয়ে ওই ছেলেটার কিছু সমস্যা আছে যেটা আমি ভেরিফাই না করে বলতে চাচ্ছি না, সেই তাদেরকে নিয়ে আসছে তার একটা পুরোনো কম্পিউটার বিক্রি করার জন্য, বিক্রি করে টাকা দিছে। আর এটাকে ডিএমআই সেলিম আজাদ এবং এরা অপরচুনিটি মনে করছে যে তারা এটাকে ডাকাতি হিসেবে দেখাবে। ভেরি আনফরচুনেট। আপনি একটা জিনিস দেখেন যে আমি আগে অনেক জায়গায় আমি বলেছি, উই দ্য মিলিটারি অনলি আমরাই আমাদের ভাইদেরকে, কমরেডদেরকে নিয়ে গুম করি, এবং ইভেন মেজর জাহিদ হত্যা হয়েছে, যদিও পুলিশের হাতে ওই জিনিসটা হয়েছে। আপনি কিন্তু নেভিরে পাবেন না, এয়ারফোর্সকে পাবেন না, আপনি পুলিশের ভিতরে পাবেন না। অনেকে আমাকে বলে যে অন্য কোনো কি সিভিল প্রশাসন একদম দুর্নীতি করে আর গান করে দিতেছে, ওইটা নিয়ে কিছু বলো না। আই এম নট দ্য ম্যান। পুলিশের তো কেউ বলে না, হ্যাঁ বলে না, আই এম নট দ্য ম্যান। আমি তো ওদের বেশি জানি। আমি জানি যে আমার একটা শুদ্ধ অর্গানাইজেশন ছিল, এই শুদ্ধ অর্গানাইজেশনটা অশুদ্ধ হয়ে গেছে কিছু কিছু লোকের জন্য। এখন এটাতে একটা গোয়েন্দা সংস্থার সিগনেচার। এখন আপনারা জেনারেল ওয়াকারকে যতই ভালো বলেন, এই যে মেজর তানভীর হায়দার নূরের ওয়াইফ এবং হাসান নাসির স্যারকে নিয়ে একটা ফটো কার্ড বানিয়ে এই যে বিভিন্ন জায়গা থেকে ছড়াচ্ছে শুধু ব্রিগেডিয়ার হাসান নাসির স্যারকে কালার করার জন্য। দিস ইজ ডিসগাস্টিং। আমরা জেনারেল ওয়াকারের এইটুকু বোঝা উচিত যে এমন হতে পারে যে আপনি কোনো কারণে ইয়াকে পাচ্ছেন না, মানুষ শয়তানের আসরে পড়ে অনেক শত্রুতা করে অনেক কিছু করে, বাট আপনি আপনার কমরেড যাকে আপনি সেই 25 ফেব্রুয়ারি আপনার ফোর্স সহ বাইরে ছিলেন পিলখানা, আপনি আপনার কমরেড থেকে বাঁচাইতে পারেন নাই। এখন ওই কমরেডের ওয়াইফের নামে আপনার গোয়েন্দা সংস্থা এই সমস্ত মিথ্যা জিনিস হচ্ছে। ঠিক আপনাকে আপনি এটা মানে যে এই সমস্ত কাজ আপনার যে এই সমস্ত ডেপুটিরা যে করতেছে, যে সেলিম আজাদ এবং সাজ্জাদ যেটা করছে, অ্যাকচুয়ালি 2 জন ব্রিগেডিয়ার ডিজিএফ, অ্যাকচুয়ালি আমি একজনের নামটা জেনেছি শুধু। ধিক্কার জানাই। লেফটেন্যান্ট ইফতেখার সম্বন্ধে আমি বলবো যে হি ওয়াজ নট এ ডিসিপ্লিন অফিসার।
ডিসিপ্লিন অফিসার। তাকে যারা চাকরি দিচ্ছে, অন্যান্য কিছু দিচ্ছে, there are lot of problem। সে সময়ের উঠতে তারা যেখানে যায় সেখানে, বাট এইটা তো ইস্যু না যে সে যেহেতু ইনডিসিপ্লিন, অত তাকে আমি ডাকাতির মামলায় ফাঁসাই দেবো। সে চাকরি যাওয়ার পর থেকে সে আমার সাথে ছিল, কিন্তু তাকে কিন্তু ডিজিএফআই অনেকবার তাকে বলেছে তাকে কর্নেল বানাই দিবে। সে আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, কি জন্য? ডিজিএফআই তারা বলছে এগুলো মাইনা চলে দিবে, বাট দেয় নাই। তাকে একটা মাসোহারাও দিতে চাইছে। কি শর্ত? একটাই, হাসান নাসির স্যার এবং অন্যান্য ব্যাপার নিয়ে সরকারের পক্ষে কথা বলতে হবে। কিন্তু দেখেন, ওর ডিসিপ্লিন ঠিক খারাপ থাকতে পারে, সে কিন্তু 5ই আগস্টের অগ্রজ সৈনিক, সামনের দিকে কাতারের সৈনিক, সেনাবাহিনী থেকে সে গেছে, এবং সে হাসান নাসির স্যারের বিরুদ্ধে কথা বলাটা যে আনএথিক্যাল এইটা সে বুঝে। সে হয়তো বা চাকরিতে গিয়ে কোথাও সাকসেস পায় নাই, তো এইটুকু সে বুঝে যে সে একটা 2 নম্বরই কাজ সে করবে না, সে করেও নাই। মিডফোর্ডের ঘটনায় যার মনে যা ছিল সব টেনে বের করে দিয়েছে, একসাথে অনেকের মুখোশমোচন করে দিয়েছে। সিম্পলি দেখেন, একটা মৃত্যু, সারা দেশের মানুষ কাঁদছে, সেই মৃত্যুকে কেন্দ্র করে দলীয় স্লোগান দিচ্ছে, দলীয় মার্কা প্রচার করছে। কি ভয়ঙ্কর! এবং একটা দল দলীয়ভাবে অভিযুক্ত না একটা হত্যাকাণ্ডের ঘটনায়, হ্যাঁ, দলীয় অভিযুক্ত মানে কি? যে দল গিয়ে হত্যা করছে, দলের পক্ষ থেকে প্রতিপক্ষ বিবেচনায় কাউকে হত্যা করছে, এরকম হলে দলীয় হত্যা। তা না হওয়া সত্ত্বেও জনাব তারেক রহমানকে যে নোংরা ভাষায় গালি দেওয়া হয়েছে, এত নোংরা ভাষায় কেউ কোনোদিন শেখ হাসিনাকেও গালি দেয়নি। শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় একটা ঘটনাকে এত পাহাড়ের মতো উঁচু জায়গায় ফেলে দিয়েছে। দেখেন, যে আবেগ অনুভূতি এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অভিযুক্তের বিরুদ্ধে এবং ভিকটিমের পক্ষে ছিল, সেই জায়গাটাতে নাই, সেই জায়গাটাতে নড়ে গেছে। মানুষ ওই কান্নাটা এখন কাঁদছে না, ওই সহানুভূতি এখন দিচ্ছে না। এত দ্রুত একটা ঘটনা উপরে উঠলো এবং এত দ্রুত নেমে গেল কেন? কারণ সত্য এবং মিথ্যা মিশ্রিত করে ফেলা হয়েছিল। কি ঘটলো দেখেন, যেই লোকটা পাথর দিয়ে হত্যা করছিল ওকে কোথায় পাওয়া গেল? ও মিছিল দিচ্ছে, চাঁদাবাজের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। মানে চাঁদাবাজের অভিযুক্ত খুনি ব্যক্তি চাঁদাবাজির বিরুদ্ধে যে মিছিল হচ্ছে সেই মিছিলের ভিতরে গিয়ে মিছিল করছে। তারপরে পুলিশ কি করছে? পুলিশ যায় সবাইকে থ্রেট দিচ্ছে যে কে ওর পক্ষে আসো, আয় তোদেরকেও নিয়ে যাবো। এরপর সবাই থামলো, তাই না? এই যে একটা ঘটনা, একটা ভিকটিমের, দেখেন পরিবার কি বললো? পরিবার বলছে যে 3 জন নির্দোষ ব্যক্তিকে ধরা হয়েছে এবং 3 জন দোষী ব্যক্তিকে মাপ দেওয়া হয়েছে। এই কথাটুকু পরিবারের মুখ থেকে যদি না আসতো, তাহলে সত্যি মানে তারেক রহমানকে মহাকালপিট বানায় দেওয়া হতো। আমি রাজনৈতিক জায়গা থেকে সবার একটা অনুরোধ, আপনারা এই খুনকে কেন্দ্র করে যে দলীয় স্লোগান দিয়েছেন, কাজটা ভালো করেন নাই। নিজের প্রতীক প্রচারণার যে স্লোগান দিয়েছেন, কাজটা ভালো করেন নাই। আপনারা যেভাবে তারেক রহমানকে এই ঘটনায় গালিগালাজ দিয়েছেন, আপনারা বাপের জন্মে শেখ হাসিনাকেও এইভাবে গালি দেন নাই। আলটিমেটলি কি হলো? মিডফোর্ড ঘটনা সিম্প্যাথি হারাই ফেললো। এটা নিয়ে কেউ ভাবছে না। এটা নিয়ে এত কান্না, এত বড় বড় মিছিল, কৃত্রিমভাবে এমনভাবে হাইপ তৈরি করা হলো, পুরোটা জিনিস মানে এইরকম যে ভাতের মার উঠছে, ফেনা উল্টে উঠছে, আবার দাবে গিয়ে ভাতের সঙ্গে মিশে গেছে, এরকম একটা ঘটনা ঘটেছে। মিডফোর্ডের ঘটনা গুজবের একটা মহা সাক্ষী হয়ে থাকবে, যেই গুজব দিয়ে একদিকে চোখ দিয়ে জল ফালাইছে এবং সেই জল পড়তে পড়তে দলীয় মার্কা এবং প্রতীকের প্রচারণা করা হয়েছে। এটা সবাই মনে রাখলো আর কি। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের ওপিনিয়ন, মতামত কি, আপনারা কি বলবেন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যেই ঘটনা ঘটেছে, সেই ঘটনার জন্য আপনারা কাকে দায়ী করতে চাচ্ছেন? সাংবাদিক ইলিয়াস যে কথা বলেছে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সিসিটিভি ফুটেজ যদি হাতে পাওয়া যায়, তাহলে স্পষ্টভাবে পুরো বিষয়টি পানির মতো সহজ হয়ে যাবে যে কি ঘটেছিল সেদিন, আসলে কি কারণে এই ভয়াবহ এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন আপনাদের মতামত, ওপিনিয়ন। সাংবাদিক ইলিয়াস যে প্রশ্ন তুলে দিয়েছে যে বিমানের ব্ল্যাক বক্স আর স্কুলের সিসিটিভি ফুটেজ সামনে আসা দরকার কিনা মনে করছেন আপনারা, জানাবেন আপনাদের ব্যক্তিগত ওপিনিয়ন, মতামতটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।